ডক্টর খলিলের বিপক্ষে অনৈতিক প্রচার, এটা আমি চরম নিন্দা করি এবং আমি মনে করি এইসব বামপন্থী এরা অশিক্ষিত, অযোগ্য এবং এটা একটা হালকা সস্তা নৈতিকতার ধারণা সামনে এনে ওই আগেকার পুরনো খেলা, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর পুঁজিবাদ, তারপরে এইসবকে দায়ী করা। এদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে এখন যে নিরাপত্তা ধারণার দিকে আমরা অগ্রসর হচ্ছি সেই তার মেরুদণ্ডকে ভেঙে যায়। এবং এর জন্য আমরা জানি যে ডক্টর খলিলের যে অসাধারণ সার্থকতা বাংলাদেশকে জাতিসংঘের প্রেসিডেন্টের পদে ভূষিত করার ক্ষেত্রে, তার যে একক সার্থকতা এবং সেখানে আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সমর্থন, তার কারণে বাংলাদেশ একটা নতুন উচ্চতায় উঠে গিয়েছে। চুক্তির পেছনে ডক্টর ইউনূস বা ডক্টর খলিলের স্বার্থ ছিল বলে কেউ কেউ অভিযোগ করে, আপনার মন্তব্য কি? আমার মন্তব্য করছে এই ধরনের অভিযোগ যারা করছে তারা ভারতের মদতপুষ্ট, তারা ভারতীয় অর্থে তারা পরিচালিত হচ্ছে এবং আমি নিশ্চিত যে ভারতীয় গোয়েন্দা বাহিনী এদের ইন্সপায়ার করছে এবং এইসব ব্যক্তিরা, এইসব যারা বলছে তারা আমাদেরকে একটা বিপজ্জনক পরিস্থিতিতে ফেলতে আগ্রহী। আমার মনে হয় এটা মনে রাখতে হবে যে এই একই গোষ্ঠী আমাদের যে বিরোধী দল গড়ে উঠেছে ধর্মীয় ভিত্তিক জামাতে ইসলামের সাথে ছাত্রদের, প্রাক্তন ছাত্র নেতৃত্ব যোগ দিয়ে যে অসাধারণ শক্তি তৈরি করেছে, সেটাকে একই ভাষায় তারা হেয় করতে চেষ্টা করে। তারা চায় এটা বলতে যে জামাতের সাথে সংযুক্ত হয়ে প্রাক্তন জুলাইয়ের যে নেতৃত্ব তারা নাকি মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ অবাস্তব কথা। আমি মনে করি যে প্রাক্তন ছাত্র নেতৃত্ব যারা জামাতের সাথে যোগ দিয়ে এখন বর্তমান পার্লামেন্টে বসার সুযোগ করেছে তারাই কিন্তু বিরোধিতার মেরুদণ্ড। এই সরকারের যেসব দুর্বলতাগুলো রয়েছে, যেসব ভারত প্রভাবিত কিছু ব্যক্তির প্রভাব হয়ে বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে, যেমন এই যে মূর্তি দাঁড় করানো সহ নানা রকমের প্রচেষ্টা, ভারতীয়দের বা হিন্দুত্ববাদীদের প্রশ্রয় দেয়া এবং দেশে একটা বড় ধরনের সংবেদনশীল পরিস্থিতিকে আগুন জ্বালিয়ে দেয়া। এটা করছে এই একই গোষ্ঠী যারা জামাতে ইসলামীর সাথে এই নতুন ছাত্র নেতৃত্বের যে মিলন, যে রাজনৈতিক দলের যে পরিচালিত একটা শক্তি যেখানে নৈতিকতা রয়েছে, সেটা ভেঙে দেওয়ার জন্য এই একই বিরোধী শক্তি সচেষ্ট হয়েছে। ডক্টর খলিল জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন, বামপন্থীরা সিআইএর এজেন্ট মনে করছে, আসলে কতখানি সত্য? দেখেন, এইসব বামপন্থীদের অ্যাবসলিউটলি এদেরকে কারাদণ্ড দেওয়া উচিত এবং এদেরকে নীরব করার জন্য এদের মিথ্যাচার এবং ধারাবাহিক যে অনৈতিক প্রচার ডক্টর খলিলের বিপক্ষে, এটা আমি চরম নিন্দা করি এবং আমি মনে করি এইসব বামপন্থী এরা অশিক্ষিত, অযোগ্য এবং এটা একটা হালকা সস্তা নৈতিকতার ধারণা সামনে এনে ওই আগেকার পুরনো খেলা, মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর পুঁজিবাদ, তারপরে এইসবকে দায়ী করা। এদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের যে এখন যে নিরাপত্তা ধারণার দিকে আমরা অগ্রসর হচ্ছি সেই তার মেরুদণ্ডকে ভেঙে যায়। এবং এর জন্য আমরা জানি যে ডক্টর খলিলের যে অসাধারণ সার্থকতা বাংলাদেশকে জাতিসংঘের প্রেসিডেন্টের পদে ভূষিত করার ক্ষেত্রে, তার যে একক সার্থকতা এবং সেখানে আমাদের এই বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সমর্থন, তার কারণে বাংলাদেশ একটা নতুন উচ্চতায় উঠে গিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে একটা দেশ যা মাত্র ৩-৪ বছর আগে যেই দেশটাকে ব্যর্থ রাষ্ট্র বলা হতো, যে দেশের অবৈধ গণহত্যাকারী প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদালতে তার বিচারের ব্যবস্থা হচ্ছিল, সেই দেশ এখন মাত্র ২-৩ বছরের ভিতরে আন্তর্জাতিক সমর্থন,
আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং জাতিসংঘে নেতৃত্ব দেওয়ার সমর্থন অর্জন করেছে একটা অত্যন্ত জটিল ভোটাভুটির মাধ্যমে। এবং তার জন্য আমি ডক্টর খলিলকেই সবচেয়ে বেশি ক্রেডিট ও কংগ্রেচুলেশনস জানাই। এবং আমি ওই বামপন্থী ও আওয়ামী চিন্তাধারার এইসব পাষণ্ড, এরা ষড়যন্ত্রকারী, এদেরকে অ্যাবসলিউটলি আইসোলেট করে এদেরকে গণবিরোধী শত্রু হিসাবে চিহ্নিত করাকে আমি সমর্থন দেই। সাংবাদিক আকবর হোসেনকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনি বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ভয়াবহ চক্রান্ত করছে। ভারত কি 1982 সালের মতো বাংলাদেশে আরেকটি অগণতান্ত্রিক সরকার আনতে চায়? এক্স্যাক্টলি। এটা ভারত যে বাংলাদেশের বিরুদ্ধে একটা মারাত্মক ষড়যন্ত্র করছে এবং বাংলাদেশের অস্তিত্বকেই তারা প্রশ্ন করছে, তার স্পষ্ট প্রমাণ হচ্ছে তাদের এই যে নবনিযুক্ত যে রাষ্ট্রদূত, তিনি এই স্থলপথে বাংলাদেশে প্রবেশ করে যে কথাগুলো উচ্চারণ করেছে, আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যে বর্তমান সরকারের নেতৃত্ব, তারা এই তার উক্তিগুলিকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে এবং বাংলাদেশের জনগোষ্ঠী এটা বুঝতে পেরেছে যে এটা অখণ্ড ভারতের তথাকথিত আরএসএস এর যে ভবিষ্যৎধর্মী ধারণা, সেখানে বাংলাদেশকেই তারা প্রথম অন্তর্ভুক্ত করতে চায়, ষড়যন্ত্র করে। এবং হিন্দুত্ববাদী মোদী সরকার, বিজেপি এবং আরএসএস পরিচালিত তাদের যে নীল নকশা, ভারতের নীল নকশা, তার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকেই প্রথম আঘাত করা, অখণ্ড ভারতের ধারণার সাথে ভুক্ত করা। এবং এই ব্যাপারে আমাদের সম্পূর্ণ সজাগ থাকতে হবে, কেননা তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে এখন সরাসরি সরকারি পর্যায়ে চ্যালেঞ্জ করেছে। এবং এটা আমাদের বুঝতে হবে যে বাংলাদেশে লুকিয়ে থাকা যে ষড়যন্ত্রকারী এবং বিএনপির মধ্যে যেসব ভারতপ্রেমী রয়েছে, এদেরকে এদেরকে বহিষ্কার করা, এদের বিচারের সম্মুখীন করা এখন আমাদের জন্য জরুরি। প্রধানমন্ত্রী ভারত সফরের আগে চীন সফরকে আপনি কিভাবে দেখছেন? এটা অবশ্যই যৌক্তিক এবং বাংলাদেশের সার্বভৌমত্বের অতি স্বাভাবিক। এটা আমাদের পররাষ্ট্রনীতির প্রতিফলন। ভারতে যেতে হবে এরকম কোনো কথা নাই। ভারতে যাওয়ার এই কথাগুলো, এই ধারণাগুলো, এগুলো সব ওই অবৈধ হাসিনা সরকারের 16 বছরের যে প্রচেষ্টা ছিল তারই প্রতিফলন। কোন আইনে, কোন কারণে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী ভারতে যাবে, এটা মোটেও বোধগম্য নয়। আমাদের যে বিএনপি সরকার আগে ছিল, খালেদা জিয়া এবং তার আগে প্রেসিডেন্ট জিয়ার সরকার, তারা একদম সর্বাত্মকরণে চীনের সাথে বন্ধুত্ব করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রাধান্য দিয়েছিল। ভারত সবসময় তাদের চোখে সুস্পষ্টভাবে শত্রু রাষ্ট্র ছিল। ভারত এখনও একটা শত্রু রাষ্ট্র। এই শত্রু রাষ্ট্রের ধারণাকে ধ্বংস করা বা এটাকে অযৌক্তিক করার জন্যই ভারত প্রেমীরা এই ধরনের কথা বলে যে প্রধানমন্ত্রীকে ভারতে যেতে হবে। আমি অত্যন্ত আনন্দিত যে ভারতের আসল চেহারা প্রধানমন্ত্রীর কাছে ফুটে উঠেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের নেতৃত্ব এখন একটা প্রধানমন্ত্রী ক্লিয়ারলি বুঝতে পারছে যে ভারত কতখানি বাংলাদেশের অস্তিত্ব ও সীমান্তকে অগ্রাহ্য করে। এবং আমি নিশ্চিত যে ভবিষ্যতে আমরা কখনো এভাবে কোনো যৌক্তিকতা দিব না এই ধরনের চিন্তাকে, যে ভারতেই যেতে হবে। ভারতে যাওয়া, একটা শত্রু রাষ্ট্রকে যাওয়া মানে আমাদের আত্মসম্মান বিসর্জন দেওয়া, একটা করদ রাজ্যে পরিণত হওয়া। এবং সেই বাস্তবতা কখনো আমরা দেখতে চাই না। এবং সেজন্যেই মালয়েশিয়া থেকে চীনে যাওয়াটা, এটাই আমার মনে হয় প্রধানমন্ত্রীর অত্যন্ত যৌক্তিক সিদ্ধান্ত।